আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের আজকের নতুন ক্লাসে, আজকের দিনের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোই আছো। আজকে কিন্তু আমি আগের ক্লাসের মতো ঘামছি না, কিন্তু একটু তো গরম লাগছে। অ্যাকচুয়ালি ফ্যান চালালে আওয়াজটা স্পষ্ট বোঝা যায় না, সেজন্যই একটু কষ্ট সহ্য করতে হয় আর কি। আর একটু ভালো কোয়ালিটি পেতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমরা গত ক্লাসে অ্যাকশন ভার্ব নিয়ে পড়ছিলাম। এর আগে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে ডিটেইল আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, আশা করি তোমরা এর আগের ভিডিওটা দেখেছো এবং তোমরা সবাই কমেন্ট করেছো যে তোমাদের কোনো প্রশ্ন নেই। দ্যাটস ফাইন। তার মানে ভিডিওগুলো সেলফ এক্সপ্লেনেটরি ছিল। দিস ইজ কোয়াইট গুড। But I myself is not satisfied with the content of the video. আমার মনে হয় যেহেতু আমি প্রথম করছি, প্রথম এমন কাজ করছি, তো সেক্ষেত্রে একটু শর্টকামিংস থাকবেই কিছু। সেজন্য আমি বলেছিলাম যে তোমাদের কোনো সাজেশনস যদি থাকে তাহলে দেওয়ার জন্য। যাই হোক, তোমরা দাওনি। আজকের যে টপিকটা, তাও অ্যাকশন ভার্ব নিয়ে। সকল অ্যাকশন ভার্বকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এর আগে বলেছিলাম অ্যাকশন ভার্ব কি। অ্যাকশন ভার্ব হচ্ছে যেটা দিয়ে কোনো মেন্টাল অথবা ফিজিক্যাল অ্যাকশন বোঝায়, কোনো কাজ বোঝায়। তো আজকে আমরা অ্যাকশন ভার্বটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। স্যার, স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের নামও কিন্তু আপনারা শুনেছিলেন, রেগুলার ইররেগুলার ভার্বের নামও আমরা শুনেছিলাম, কিন্তু সেটা হয়তো আমি আপনাদেরকে যেই দৃষ্টিকোণ থেকে দেখিয়েছি সেভাবেই কখনো দেখা হয়নি, তাই না স্যার? আচ্ছা, তাহলে শুধু ডেফিনেশনটা জানা মূল বিষয় নয় স্যার। অ্যাকচুয়ালি ওটার পেছনের কারণটা কি সেটাই আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন যে জীববিজ্ঞানে আমাদের যে প্রাণী জগতের যে ক্লাসিফিকেশনটা আমাদেরকে পড়ানো হয়, বিভিন্ন পর্বে ভাগ করা হয়, বিভিন্ন শ্রেণী গোত্রে ভাগ করা হয়, এই যে ক্লাসিফিকেশনগুলো করা হয় তার পেছনে কিন্তু একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে স্যার। ঠিক আছে? তো আমাদেরকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড this specific purpose of this classification. Okay, otherwise the actual motive of the education will not be attained. ঠিক আছে স্যার? তো সেজন্য আমাদেরকে সঠিক অর্থটা, সঠিক উদ্দেশ্যটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। আসো তাহলে আজকে আমরা যেটা দেখব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। নিশ্চয়ই অবশ্যই তোমরা এটা নাম শুনে থাকবে। তাহলে কিন্তু আমি আজকে যেই কথাগুলো বলবো সেগুলোর মধ্যে অবশ্যই আমি বিশ্বাস করি যে তোমরা নতুন কিছু পাবে। খুব মনোযোগ দিয়ে শুনবে স্যার। আচ্ছা, প্রথমে আসো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে অবজেক্টের। সম্পর্ক হচ্ছে কার? অবজেক্টের। যে সকল অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট থাকবে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, আর যেগুলোর পরে অবজেক্ট থাকবে না তাদেরকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। দ্যাটস প্লেন। আমি যেমন তোমাদেরকে আগে বলেছিলাম, কোনো শব্দের কোনো জন্মগত কোনো পার্ট অফ স্পিচ নেই। সেটা তুমি ব্যবহার করার ফলে সেটা নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় স্যার। ঠিক আছে? একইভাবে কোনো অ্যাকশন ভার্ব জন্মগতভাবে ট্রানজিটিভ ভার্ব, আবার কোনো অ্যাকশন ভার্ব জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। বিষয়টা কিন্তু সেরকম নয়। এটা ডিপেন্ড করবে সেটা ব্যবহার করার উপরে। যখন তুমি ট্রানজিটিভ ভার্বের পরে, যখন ভার্বের পরে অবজেক্টটা দেখবা তখন সেটা ট্রানজিটিভ, আর যখন অবজেক্ট থাকবে না তখন সেটা ইনট্রানজিটিভ স্যার। ঠিক আছে? ইটস দ্যাট সিম্পল। ওকে, তো দেখো, আমরা যদি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভকে চিনতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি? অবজেক্ট, তাই না স্যার? অবজেক্ট বুঝতে হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গিয়েছি। সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্টের আমি অ্যাব্রিভিয়েটেড ফর্ম লিখি এনসি, নাউন কমপ্লিমেন্ট। এনসি দিয়ে লিখি। আবার নাউন ক্লজ মনে করিও না, সেটা এনসি দিয়ে আমি নাউন কমপ্লিমেন্টকে বোঝাই। লিঙ্কিং ভার্বে পরে যখন নাউন অথবা নাউন ফ্রেজ হবে তখন তাকে আমরা নাউন কমপ্লিমেন্ট বা এনসি বলবো, আর লিঙ্কিং ভার্বে পরে যখন অ্যাডজেক্টিভ বসবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা এসি বলবো স্যার। ঠিক আছে? এসি বলবো। ওকে,
এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওখানে আরেকটা স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালটা আমরা ভার্বের পরে পড়বো ইনশাল্লাহ। ওখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, হ্যাঁ, আপাতত ওটুকুই যথেষ্ট। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে অবজেক্টের বিষয়টা, অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে বসবে, এবং অবজেক্টের আরেকটা কোয়ালিটি হচ্ছে ওই যে ট্রানজিটিভ ভার্বের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনের ইফেক্ট, ইম্প্যাক্ট বা রেজাল্ট রিসিভ করবে ট্রানজিটিভ ভার্ব। স্যার ঠিক আছে? আর আমাদের যে বাংলা বইগুলো আছে, গ্রামার বইগুলো আছে, সেখানে ট্রানজিটিভ ভার্বের একটা মানে সনাতন ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাকশন ভার্বকে আমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যার কাছ থেকে উত্তর পাওয়া যাবে সে হচ্ছে কি স্যার? অবজেক্ট। তবে মনে রাখতে হবে কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করলে যে উত্তরটা দিবে সেটা কিন্তু কোথায় বসতে হবে? ভার্বের পরে বসতে হবে, সেটা ভার্বের আগে বসলে হবে না। আমি যদি বলি যে পাখিটি আকাশে উড়ে, তা আমি প্রশ্ন করলাম কি উড়ে, তা পাখিটি, তাহলে পাখিটি কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু সাবজেক্ট স্যার। ঠিক আছে? তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে অবজেক্টের পজিশন কিন্তু অলওয়েজ ট্রানজিটিভ ভার্বের পরে থাকবে, এবং ট্রানজিটিভ ভার্ব কি করবে? অ্যাকশন ভার্বের যে অ্যাকশনের যে ইম্প্যাক্ট সেটা সরাসরি ডিরেক্টলি রিসিভ করবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানলাম অবজেক্ট কাকে বলে সেটা। এরপর আসো অবজেক্টের গঠন, অবজেক্টটা কিভাবে গঠিত হয়। আমি তোমাদেরকে সাবজেক্ট এর গঠন পড়িয়েছিলাম, তাই না স্যার? একটু রিভাইজ করি। সাবজেক্ট 6 ভাবে গঠিত হয়। কয়ভাবে? 6 ভাবে। কয়ভাবে স্যার? 6 ভাবে। একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে প্রোনাউন, আরেকটা হচ্ছে নাউন ফ্রেজ, আরেকটা হচ্ছে জেরান্ট, আরেকটা হচ্ছে নাউন ক্লজ, আরেকটা হচ্ছে টু ইনফিনিটিভ। তাহলে কয়টা হইল স্যার? 6টা। হ্যাঁ, তো সাবজেক্টের গঠন এবং অবজেক্টের গঠন সেম, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে তোমার সাবজেক্টটা যখন আমরা প্রোনাউনে যখন সাবজেক্ট ব্যবহার করি তখন আই ব্যবহার করি, কিন্তু অবজেক্টের যখন আমি প্রোনাউনটা ব্যবহার করব তখন মি ব্যবহার করব। তাহলে সেটা আমি তোমাদেরকে যখন প্রোনাউন পড়িয়েছিলাম তখন আমি ওখানে সাবজেক্টিভ ফর্ম লিখেছিলাম, অবজেক্টিভ ফর্ম লিখেছিলাম, এরপরে লিখেছি পসেসিভ অ্যাজেটিভ ফর্ম। তো পসেসিভ অ্যাজেটিভ ফর্মটা আমরা যখন নাউনের প্রিমডিফায়ার পড়ছিলাম তখন ডিটারমিনার অংশে পসেসিভ অ্যাজেটিভ যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু সেটা ছিল না স্যার? আচ্ছা, তাহলে আমি সেটাও দেখলাম। এরপরে এখন আজকে যেটা জানলাম সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মের ব্যবহার কিন্তু অলরেডি আমরা আরেক জায়গায় জেনে গেছি, সেটা হচ্ছে কোথায়? যে প্রেপোজিশনের পরে যে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ হয়, সেখানে যে প্রোনাউনটা সেটাও কিন্তু অবজেক্টিভ ফর্মে কি করতে হয়? ব্যবহার করতে হয় স্যার। তাহলে সেখানেও আমরা অবজেক্টিভ ফর্মের আরেকটা ব্যবহার দেখেছিলাম। ও দুটোটা কিন্তু প্রোনাউন, আর পসেসিভ যেটা মাই, আওয়ার, হিজ, হার, সেগুলো কিন্তু বলেছিলাম অ্যাজেটিভ। স্যার ঠিক আছে? তাহলে অবজেক্টের গঠন এবং সাবজেক্টের গঠন সেম, শুধুমাত্র কোথায় পার্থক্য? প্রোনাউনের ক্ষেত্রে পার্থক্য। প্রোনাউনের ফর্ম বসানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এরপরের বিষয়টা আসেন, সেটা হচ্ছে টু ইনফিনিটিভ, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে দেখা যায় না। যদি ব্যবহার করা হয় বিষয়টা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, বুঝতে পারছো না? কারণ টু ইনফিনিটিভ ভার্বের মডিফায়ার হিসেবে এত বেশি ব্যবহৃত হয় যে ইট উইল বি টাফ ফর দ্য কমন স্টুডেন্টস টু ডিস্টিংগুইশ দিস টু। দ্যাটস ওয়াই generally টু ইনফিনিটিভ ইজ ওভারলুকড। টু ইনফিনিটিভটাকে কি করা হয়? তোমার এড়িয়ে যাওয়া হয় অবজেক্ট হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে। এটাতে একেবারেই ব্যবহার করা যাবে না, ইট ইজ নট দ্য কেস, বাট জেনারেলি ইট ইজ নট ইউজড। এটা ব্যবহৃত হয় না স্যার। স্যার ঠিক আছে? আর এছাড়া যে 5টা আছে, নাউন ক্লজ, তোমার নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জেরান্ট এবং নাউন ক্লজ, কি হয়? অবজেক্ট হিসেবে খুবই সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সে বিষয়টাই আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে। হ্যাঁ, তোমরা তো শুধু মুখের কথায় বিশ্বাস করো না, তোমরা একটু দেখতেও চাও, তাই না? আচ্ছা, একটু দেখিয়ে দেই। দেখো, অ্যাকশন ভার্বের ডেফিনেশনটা আমি দিলাম। দেখো, আমি কিন্তু এই যে ব্লু কালারের একটা কি মার্কার কিনেছি, যাতে তোমাদেরকে একটু হাইলাইট হয়। হাইলাইট আর কি, হাইলাইট আসলে সব কিছু মনের মধ্যেই। হ্যাঁ, একটু ভিডিওটা একটু সুন্দর হোক, এটা চাইছি আর কি, নো প্রবলেম। ওকে, আমরা ডেকোরেশনের জন্য কত কিছুই না করি, তাই না? আচ্ছা, তাহলে দেখো,
অ্যাকশন ভার্বটাকে আমি আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে স্যার ইনট্রানজিটিভ ভার্ব। কি বলেছি? যে অ্যাকশন ভার্বের পর অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ বলবো, যে অ্যাকশন ভার্বের পর অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলবো। সর্বপ্রথম তাহলে আমাদেরকে জানতে হবে অবজেক্ট জিনিসটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি তোমাদেরকে বারবার বলি যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। তার আসলে কি জানো, মানে অনেকদিন স্টাডি করে আমি এমন এমন বিষয়গুলো সিলেক্ট করেছি যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য যে আমি যা পড়াবো, যতটুকু পড়াবো, প্রত্যেকটা পড়ার ব্র্যাকেটে তুমি রাখবাকেই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, চলো ফিরে আসি। দেখো, আমরা পড়ছিলাম কি? অবজেক্ট পড়ছিলাম। হ্যাঁ, অবজেক্ট কাকে বলে? অ্যাকশন ভার্বকে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যার কাছ থেকে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে? এটা তো আমাদের একেবারে জেনারেল ডেফিনেশন। ওকে, দিস উই আর ফ্যামিলিয়ার টু দিস ডেফিনেশন ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল। ওকে, দেখো, অবজেক্টের অবস্থা না হয়ে অবস্থান হলে আর একটু সুন্দর হবে, তাই না স্যার? ওকে, অবজেক্টের অবস্থান অ্যাকশন ভার্বের ঠিক পরে। ঠিক আছে? অ্যাকশন ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব এবং যে তোমার অবজেক্ট, এই যে রিলেশনটা, এটা এই বন্ডটা, এই যে এই পাশাপাশি অবস্থানটা, এটা কিন্তু মানে খুবই স্ট্রং। ঠিক আছে কিনা? তাদেরকে কেউ আলাদা করতে পারে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে কি করতে পারে না, আলাদা করতে পারে না। শুধুমাত্র একটা বিষয়, আসলে সেটা সেভাবে বললেও হবে না, যে অনেক সময় যে পার্টিকেল অ্যাডভার্ব আছে সেগুলো কখনো কখনো কিছু পার্টিকেল আবার মানে ওই যে অ্যাকশন ভার্বের সাথেই থাকে, মানে একসাথে বসাতে হয়। আবার কিছু পার্টিকেল অ্যাডভার্ব আছে যেগুলো ওই অবজেক্টটা বসার পরে বসবে। দ্যাট মিনস প্রথমে অ্যাকশন ভার্বটা, মানে মূল অ্যাকশন ভার্বটা বসবে, এরপর অবজেক্টটা বসবে, এরপর পার্টিকেলটা বসবে। সো ইউ ক্যান ইমাজিন যে হাউ স্ট্রং দেয়ার রিলেশনশিপ ইজ। ওকে, সো এই যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের যে রিলেশনটা, এটা কিন্তু খুবই 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 স্ট্রং। তারা একজন আরেকজনকে ফলো করে। তার মানে প্রথমে ভার্ব বসবে, ট্রানজিটিভ ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে স্যার। ঠিক আছে? ওকে, তাহলে অবজেক্টের অবস্থান অ্যাকশন ভার্বের ঠিক পরে। 2 নম্বর হচ্ছে সাবজেক্টের গঠন হুবহু সাবজেক্টের মতোই। কথাটা মনে রাখবা, এটা আমি একটু আগেই বললাম যে সাবজেক্টের মতোই। তবে ট্রু ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। আমি বলি নাই যে অ্যাবসলিউটলি নেভার ইটস নট বিন ইউজড। ঠিক আছে? আমি এটা কিন্তু বলি নাই, পয়েন্টেড। আমি বলেছি সাধারণত, জেনারেলি, ইন এক্সেপশনাল কেসেস এভরিথিং ইজ পসিবল। ঠিক আছে? যে সমস্ত গ্রামার বই আছে, যেমন ক্লিপস ট্রেফেলের প্রথম লাইনেই দেওয়া আছে যে গ্রামারের কোনো শেষ কথা নেই। এটা ডিপেন্ড করে যে কিসের উপরে? আমার স্কলারশিপের উপরে। ঠিক আছে স্যার? আমি যত বেশি পাণ্ডিত্য দেখাতে পারবো, আমি যত বেশি সুচারুরূপে ট্যাক্টফুলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবো, গ্রামার আমাকে অনুসরণ করবে। আই উইল নেভার ফলো গ্রামার। বুঝতে পেরেছেন কিনা? তাহলে মানে শেষ কথা বলতে কিছু নেই। তো আমি এটা জেনারেল সেন্সে বলছি যে ট্রু ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা তেমন একটা ব্যবহার হতে দেখি না। আচ্ছা, প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের নয় স্যার, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কি বসবে স্যার? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউনের। স্যার, আপনারা মনে করিয়েন না যে আমাদের এই ভিডিওগুলো তো দিচ্ছে, তাহলে আমাদের আর পড়তে হবে না স্যার, এইগুলো লিখতে হবে না, এরকম মনে করিয়েন না স্যার। লিখবেন। আর আমার কাছে, আপনারা তো পড়তেছেন অনলাইনে, আমার কাছে সরাসরি স্টুডেন্ট পড়ে না স্যার? আচ্ছা, এদের সাথে আমার ইন্টারাকশনটা আপনাদের চাইতে ভালো না? ডেফিনেটলি ভালো। কিন্তু তাদের মধ্যেও কিন্তু সাকসেস রেটটা কিরকম? 50% ধরতে পারে, বাকি 50% ধরতে পারে না। এটা কারণ হচ্ছে, প্রথম ক্লাসে বলছিলাম গ্রুপ স্টাডি করে না, বাসায় পড়ে না। আচ্ছা, গ্রুপ স্টাডি, আপনার কোনো ফ্রেন্ড নাই, আপনার গ্রুপ স্টাডি করার কোনো কি নাই, স্কোপ নাই, তো সেক্ষেত্রে বাসায় পড়েন, একা পড়েন। ঠিক আছে? সেটাও করে না। তাহলে আপনি
এইভাবে সাকসেস জীবনেও আশা করতে পারবেন না, ঠিক আছে? আর আপনি একবার বুঝে মহা পণ্ডিত হয়ে গেলেন, হ্যাঁ, সেটা দিয়েও হবে না। আচ্ছা, আমি যে এই বিষয়গুলো এক্সপ্লেন করছি, বলছি, মুখস্থ বলছি, এটা আমি কয়বার পড়াইছি তুমি চিন্তা করে দেখো তো। কতজন স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, তাইলে যে সেই জিনিসটা আমাকে মুখস্থ করতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আর তুমি যদি মনে করো যে একটা ভিডিও ক্লাস দেখেই তুমি ইংরেজির অনেক বড় পণ্ডিত হয়ে যাবা, তাহলে কিন্তু এটা সম্ভব না স্যার। আপনি অনেকভাবে প্র্যাকটিস করবেন, অনেক টেকনিক এগুলো মনে রাখবেন। আপনি এগুলো পোস্টার বানিয়ে দেওয়ালে সেটা দিবেন। আপনি এগুলো বন্ধুদের সাথে আলোচনা করবেন, ভিডিওটা রিপিটেডলি দেখবেন। আপনি যখন কোনো একটা টেক্সট পড়তেছেন তখন এই জিনিসগুলোর অ্যাপ্লিকেবিলিটি, হ্যাঁ, সেগুলো ওখানে যাচাই করবেন। বুঝতে পারছেন কিনা? তাহলেই কিন্তু আপনি ইমপ্রুভমেন্টটা করতে পারবেন। আদারওয়াইজ এই সমস্ত লেকচারের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। এখানে আমি তো আমার স্টুডেন্টদেরকে বলি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার এসেও যদি তোমাদেরকে পড়াই, ইট উইল কাম টু নো ইউজ, এটা কোনো কাজেই আসবে না, ঠিক আছে স্যার? এই বিষয়গুলো খুব 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 সচেতনভাবে আপনারা ফলো করার চেষ্টা করবেন স্যার। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা অবজেক্টিভ ফর্মে লিখব, ঠিক আছে স্যার? আপাতত এইটুকুই থাকুক। আমরা দেখি এরপরে আমি কিছু এখানে এক্সাম্পল দিচ্ছি, সেখানে আপনারা বুঝতে পারবেন। দেখেন, ওকে, আমি এখানে টোটাল তোমাদের জন্য 5টা এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 and number 5. ওকে, সো প্রথম এক্সাম্পলটা তোমরা দেখো যে আই লাইক ফিশ। আই লাইক ফিশ, আমি মাছ পছন্দ করি। আমি কিন্তু আসলেই মাছ পছন্দ করি। মাছটা আমার কাছে খুব বেশি ফেভারিট দেন মিট। মাংসের চাইতে আমার মাছটাই ভালো লাগে। ওকে, আই লাইক ফিশ, আমি মাছ পছন্দ করি। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। এখন আমি যদি ভার্বকে প্রশ্ন করি আমি কি পছন্দ করি, তাহলে ফিশ, তাহলে এটা একটা নাউন, রাইট? হ্যাঁ, তাহলে আমরা পেলাম একটা অবজেক্ট যা নাউন দিয়ে গঠিত হয়েছে। করিমস ফাদার, এটা সাবজেক্ট, রাইট? আচ্ছা, টিচেস, পড়ান, ঠিক আছে? করিমের বাবা পড়ান, কি পড়ান? নাই। কাকে পড়ান বা কাদের পড়ান? দ্য ইলিটারেট পিপল, নিরক্ষর মানুষদেরকে করিমের বাবা পড়ান। দা হচ্ছে ডিটারমিনার, ইলিটারেট হচ্ছে জেনারেল অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে নাউন। তাহলে এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজে পোস্ট মডিফায়ার নেই, হ্যাঁ, শুধুমাত্র প্রি মডিফায়ার এবং হেড নাউন দিয়ে এটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখছি যে একটা নাউন ফ্রেজ অবজেক্ট হয়েছে। আই টোল্ড হিম টু কাম, আমি তাকে আসার জন্য বলেছিলাম, ঠিক আছে? কাকে বলেছিলাম? তাকে, ঠিক আছে? আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। তাহলে হিম হচ্ছে কি স্যার? অবজেক্ট। এখানে লাইকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টিচার্সটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই লাভ, এখানে তাহলে 3 নম্বরে দেখো যে এখানে প্রোনাউন কি হয়েছে? প্রোনাউন কি হয়েছে? অবজেক্ট হয়েছে। আই লাভ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। কি পছন্দ করি? ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং প্লেইং হচ্ছে কি স্যার? প্লেইং হচ্ছে তোমার জিরন ফ্রেজ। জিরন ফ্রেজ যেটা কি হয়েছে? অবজেক্ট হয়েছে। স্যার, এই যে অংশগুলো আমি আপনাদেরকে বলেছিলাম একটু ওয়েট করতে হবে, এগুলো কি? এই অল্প কয়েকদিনের মধ্যেই জেনে যাবেন। আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। সে কি চায় সেটা আমি জানি না। এখানে এটা অবজেক্ট এবং এটা একটা কি? এটা একটা নাউন ক্লজ। তো আমরা তো এখনো ক্লজের গঠনই শিখি নাই, নাউন ক্লজ আসতেছে আরো পরে। জাস্ট এক্সাম্পলটা দিয়ে রাখলাম। সব কিছু এখনই শিখতে হবে, সব এখনই জানতে হবে, অ্যাকচুয়ালি নট দ্যাট, ঠিক আছে? সব কিছু শেখার একটু বয়স আছে, ম্যাচিউরিটি লাগবে স্যার, তাই না স্যার? আচ্ছা, সেই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু পেশেন্স শো করতে হবে স্যার, ঠিক আছে? আশা করি আপনারা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছেন। ওকে, এরপরেও যদি প্রশ্ন থাকে, আই এম দেয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। ওকে, এরপর
দেখো কিছু ট্রানজিটিভ ভার্ব এর পরে একাধিক কি থাকে, অবজেক্ট থাকে। কিছু ট্রানজিটিভ ভার্বের পরে একাধিক অবজেক্ট থাকবে। কিছু ট্রানজিটিভ ভার্ব একাধিক অবজেক্ট গ্রহণ করে, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট এবং বস্তুবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলে। তাহলে ব্যক্তিবাচক যেটা সেটাকে ইনডিরেক্ট বলবো, আর বস্তুবাচক যেটা সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলবো। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আমি বললাম মাহাদি গেভ হিজ মাদার আ নাইস গিফট। মাহাদি দিয়েছিল তার মাকে একটি সুন্দর উপহার। তাহলে কি দিয়েছিল? আ নাইস গিফট। এটা একটা নাউন ফ্রেজ এবং এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিয়েছিল? তার মাকে। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে স্যার? তাহলে এটাও একটা নাউন ফ্রেজ। হিজ মাদার, হিজ হচ্ছে অ্যাজেটিভ, মাদার হচ্ছে হেড নাউন, এ হচ্ছে ডিটারমিনার অ্যাজেটিভ, নাইস হচ্ছে জেনারেল অ্যাজেটিভ এবং গিফট হচ্ছে হেড নাউন। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং এটাও একটা নাউন ফ্রেজ স্যার। দ্বিতীয় এক্সাম্পল আসেন, দুটো এক্সাম্পল দিয়েছি। মিস্টার নাইম টিচেস আস ইংলিশ। তাহলে কাকে শেখায়? আমাদের শেখায়। কি শেখায়? ইংরেজি শেখায়। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। রাইট? ঘটনা কি ক্লিয়ার না ভেজাল? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদের ওই যে ইয়াতে আমি আমাদের গ্রুপে ডাবল অবজেক্ট গঠন করা অ্যাকশন ভার্বের একটা তালিকা তোমাদের দিয়ে দিব। তবে এগুলো যে সবসময় যে ডাবল অবজেক্ট রিসিভ করবে এমন নয়, মানে সেগুলো জেনারেলি সেগুলোই করে আর কি। ঠিক আছে, ওই যে বলছি শেষ কথা বলতে কিছুই নেই। এরপর আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে স্যার ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের ডেফিনেশনটা আমি দিয়ে দিয়েছি। সেটা কি? যে যেই অ্যাকশন ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না তাদেরকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আজকে এই যে মজাটা, প্রথম ক্লাসে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর তোমরা আজকে একটু করে পাবা, পার্টলি পাবা। দেখো, যে সকল অ্যাকশন ভার্বের পর অবজেক্ট থাকে না তাদের ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন তাহসিন গোস টু কলেজ এভরিডে। এখানে অ্যাকশন ভার্ব কোনটা? গোস, রাইট? তাহসিন যায়। ওকে, কি যায়? নাই, উত্তর নাই। কাকে যায়? উত্তর নাই। কোথায় যায়? কলেজে যায়। কখন যায়? প্রতিদিন যায়। কোথায়, কখন, এগুলো অবজেক্ট নয়। কিন্তু আমরা এতদিন জানতাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে টু স্কুলটা হচ্ছে অবজেক্ট। আবার কেউ কেউ বলে শুধু স্কুলটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, আবার কেউ টু স্কুল দুটোটা মিলে অবজেক্ট, এরকম বলতা। অ্যাকচুয়ালি নট, এগুলো অবজেক্ট নয়। হ্যাঁ, অবজেক্ট হলে তোমার অ্যাকশন ভার্বের যে রেজাল্ট, অ্যাকশন ভার্বের কাজের যে ইম্প্যাক্ট সেটা রিসিভ করতে হবে স্যার। ঠিক আছে? আর এবং সেটা কি বা কাকে দ্বারা উত্তরটা আসতে হবে, সেটার গঠন হতে হবে কি? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান, নাউন ক্লজ। তাহলে অনেকগুলো কন্ডিশনস মিট করতে হবে। এখানে টু ক্লজ হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, টু প্রেপোজিশন, কলেজ নাউন। আপনারা জানেন প্রেপোজিশনাল ফ্রেজের গঠন আমি পড়িয়েছি অলরেডি। এভরিডে হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? অ্যাডভার্ব তো আমি এখনো পড়াইনি, সেটা যখন পড়াবো তখন বোঝা যাবে। তাহলে এখানে কোনো অবজেক্ট নাই, এখানে গোসটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। মাই ফাদার, আমার বাবা, ওয়ার্কস, কাজ করে, ইন আ ব্যাংক, একটা ব্যাংকে আমার বাবা কাজ করে। ঠিক আছে? এখানেও কি করে, কাকে করে, সেটা এখানে উত্তর নাই। তো সেক্ষেত্রে এই যে ওয়ার্কস ভার্বটা সেটাও কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, রাইট? আচ্ছা, উই ওয়েন্ট there at night. উই সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট হয়েছে কিন্তু। ওয়েন্ট, গিয়েছিলাম। কোথায়? there, সেখানে।
অবজেক্ট না, অ্যাডভার্ব। কখন? অ্যাট নাইট, অবজেক্ট না, অ্যাডভার্ব। তাইলে এই ওয়েন্টও ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছ যে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভের পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, এরপরে আমরা জানবো ইনট্রানজিটিভ সাধারণত কোন ধরনের ভার্বগুলো ইনট্রানজিটিভ হয়। তবে আমি বলেছি ওটা শেষ কথা নয়, যে কোনো ট্রানজিটিভ ভার্ব হিসেবে যেগুলো জানো সেগুলোও ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তুমি দেখবা যে অবজেক্ট আছে কিনা, অবজেক্ট যদি থাকে সে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকে সে ইনট্রানজিটিভ। অবজেক্টের গঠন তোমাকে বুঝতে হবে, অবজেক্ট কি কি দ্বারা গঠিত হয়, ঠিক আছে, ওই জিনিসটা ওখানে আছে কিনা, দেন ইউ ক্যান ডিসাইড। এবং ওই যে বললাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর দিতে হবে, গঠন ঠিক থাকতে হবে, পজিশন ঠিক থাকতে হবে, এবং তোমাকে আরো যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে সে সে কি ওই যে অ্যাকশন ভার্বের যে কাজের যে রেজাল্ট সেটা কি সে রিসিভ করছে কিনা। এই বিষয়গুলো যখন তুমি ম্যাচ আপ করতে পারবা তখনই বলবা যে এটা অবজেক্ট আর ওটা অবজেক্ট নয়। অবজেক্টটা যে কতটুকু জরুরি সেটা যখন তুমি ভয়েস চেঞ্জ করতে যাওয়া, আমার এই ভয়েস মানে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ওই ভয়েস চেঞ্জ নয়। যখন তুমি টাফেস্ট ভয়েস চেঞ্জ করতে যাওয়া তখন আমার এই কথাগুলো কাজে আসবে, তখন বুঝতে পারবা যে স্যার এইগুলো যদি না বুঝি আমি সারা জীবন ভয়েসের রুলস মুখস্থ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো নো লাভ। এবং এই যে ওই যে গাইড বইয়ের মধ্যে যেগুলো লিখে শেষেরটা আগে আসবে আগেরটা শেষে যাবে, ওই সিস্টেমে যদি পড়াশোনা করো কপালে দুঃখটাই লিখছো। এই জন্য বারবার করে কি করছি, নিষেধ করছি এই ধরনের বই ফলো করবো না স্যার। ঠিক আছে স্যার, এগুলোকে আমি গাইড বই বলি না, বারবার প্রত্যেক ভিডিওতে বলি এগুলো মিস গাইড বই, এবং এগুলো সব জ্বালিয়ে দেওয়া দরকার। কাগজের অপচয়, আমাদের অভিভাবকদের পয়সার অপচয়, আর স্টুডেন্টদের জীবনটাকে নষ্ট করে ফেলছে, জীবনটাকে নষ্ট করে ফেলছে। এগুলো থেকে সাবধান থাকবা স্যার। আমরা আবার আগের কথায় ফিরে আসি, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব কোন কোন ধরনের ভার্বগুলো সাধারণত কি হয়, ট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হয়। সরি স্যার, লেখাটা একটু ছোট হয়ে গেছে বোধহয়, বোঝা যাচ্ছে? বেশি না বুঝলেও চলবে, মোটামুটি কম বুঝো। সাধারণত তিন ধরনের ভার্ব ইনট্রানজিটিভ হয়। সাধারণত এরা জেনারেলি ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট। ভার্ব অফ মুভমেন্ট, হ্যাঁ, যে সমস্ত ভার্ব দ্বারা দিয়ে নড়াচড়া করা বোঝায়। যেমন গো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো আর গো বলতে পারবে না। কাম, আসা, মুভ, ওয়াক, রান। ওকে, ভার্ব অফ পজিশন অর রেস্ট, যে সমস্ত ভার্ব দিয়ে কোনো একটা পজিশন বোঝায় অথবা বিশ্রাম করা বোঝায়। হ্যাঁ, যেমন সিট, স্ট্যান্ড, লাই, ওয়েট, স্লিপ, রেস্ট, ওকে, রিল্যাক্স। এই যে সমস্ত ভার্বগুলো সেগুলো হচ্ছে ভার্ব অফ পজিশন অথবা রেস্ট। তিন নম্বর যেটা সেটা হচ্ছে ভার্ব অফ সাউন্ড, বিভিন্ন ধরনের সাউন্ড করা, যে সমস্ত ভার্বগুলো বোঝায়। তেমন একটা ইউজ হয় না, অনেক কম। যেমন আমরা বললাম বার্ক, বার্ক মানে হচ্ছে কুকুরে ঘেউ ঘেউ করে, এটা। শাউট, চিৎকার করা, ক্রাই, কান্না করা, এগুলো হচ্ছে সবই কি, সবই হচ্ছে স্যার ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ওকে, তাহলে আশা করি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়। ঠিক আছে, ওকে। এরপর চলো আমরা পরের সেশনে যাই। এখানে অ্যাকশন ভার্বকে আমি আবার দুইটা শ্রেণীতে ভাগ করব। অ্যাকশন ভার্বকে আমরা আবার দুইটা শ্রেণীতে ভাগ করব। সেগুলো কি, কিভাবে কাজ করে, চলো একটু দেখি। দেখো, আবার যে অ্যাকশন ভার্বকে দুটো ক্লাসে ভাগ করলাম সেটা হচ্ছে স্যার, প্রথমটা হচ্ছে স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক ভার্ব। এইটা সম্ভবত তোমরা শুনোনি, সম্ভবত তোমরা শুনোনি এই ক্লাসিফিকেশনটা, এটা আলোচনা করা হয় না তেমন একটা। তাইলে স্যার আপনারা তো প্রথমেই আমাকে এলিগেশন দিয়ে দিয়েছেন যে আমি খুব হাইয়ার ক্লাসের পড়াশোনা করাই, তাই না?
সেজন্য আমি একটা কনসিকুয়েন্স অলরেডি ভোগ করেছি। হ্যাঁ, ইটস কাইন্ড অফ মেন্টাল প্রেশার। ওকে, হোয়াট এভার, ইটস ভেরি শর্ট লিভিং, এটা ওভারকাম করতে পারবো আমি। যাই হোক, সেটা বলছিলাম কি, অ্যাকশন ভার্বগুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। আবার পয়েন্টে আসি। আমি যেই পড়াগুলো পড়াচ্ছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এটা তোমাদের জন্যই, এটা তোমাদের জন্যই। একটা এক্সাম্পল দিই। বিসিএসে অঙ্ক আসে, পাটিগণিত, কোন ক্লাসের? ক্লাস 8-এর। তাইলে তুমি যদি বলো যে এগুলো তো বিসিএস এর অঙ্ক, আমি এখন ক্লাস 8 এগুলা করবো না, হবে? কখনোই হবে না। তুমি যদি বলো যে এইসব তো বিসিএস এ আসবে প্রশ্ন, ব্যাংক জবে আসবে প্রশ্ন, আমি এখন শিখবো না, তুমি ইংরেজি শিখতে পারবে না। এই যে তুমি আর কয়েকটা দিন পরে তোমরা বুঝবা যে আসলে এতদিন যেগুলো পড়ছি সব ভুল পড়ছি, সবই এটা আনসিস্টেমেটিক ওয়েতে পড়ছো। তুমি প্রজেকশনটা তোমাকে বুঝতে হবে। তুমি আগে কোনটা তৈরি করবা? আগে কি ছাদ করবা না আগে পিলার করবা? আগে ছাদ করতে গেলেই বিপদ, আগে পিলার করতে হবে। পিলার করার আগে ফাউন্ডেশন করতে হবে, তারপরে আসছে তোমার ডেকোরেশন। এখন তুমি যদি সরাসরি টাইলস লাগাইতে যাও, টাইলসটা লাগাবা কোথায়? হ্যাঁ, সেটা একটা ধারাবাহিকতা আসতে স্যার। এই যে ক্লাসগুলো করছি, প্রত্যেকটা ক্লাস, আমি একটা ক্লাসও ইউজলেস নয়। প্রত্যেকটা ক্লাসে আমি কোনো ক্লাসই ওয়েস্ট অফ টাইম নয়। প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, আই রিপিট। হ্যাঁ, তো খেয়াল করবেন যে অ্যাকশন ভার্বকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, আর একটা হচ্ছে ডাইনামিক ভার্ব। স্যার, স্ট্যাটিক ভার্বগুলো সব আমার মনে থাকে না, এখনও নাই, আমি আপনাদেরকে শিটে দিয়ে দিব, ঠিক আছে? তবে স্ট্যাটিক ভার্বের কনসেপ্ট আপনারা বুঝেন। স্ট্যাটিক ভার্বগুলো এমন অ্যাকশন যেটা আসলে ভিজিবল নয়, দেখা যায় না। ভিজিবল কোন অ্যাকশনকে স্ট্যাটিক ভার্ব বলে না স্যার। কোন অ্যাকশনটাকে আমি স্ট্যাটিক ভার্ব বলবো? যেই অ্যাকশনটা আসলে একটা কন্ডিশন, এটা একটা স্টেট, ঠিক আছে স্যার? আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? তো এটা কি আগে তোমাকে আমি চিনতাম না, হ্যাঁ, তখন তোমার সাথে আমার রিলেশন ছিল একরকম, এখন তোমার সাথে আমার রিলেশন হয়েছে আরেক রকম। হ্যাঁ, তোমার আমার স্ট্যাটাসটা এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা একটা মেন্টাল কন্ডিশন, ঠিক আছে স্যার? এবং আমি যে তোমাকে ভালোবাসি এটা কিন্তু দেখা যায় না স্যার। এটা তুমি পৃথিবীর সূক্ষ্মতম অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি পরিমাপ করতে পারতা, তাইলে এই যে এত সব ধোঁকাবাজি, ছ্যাঁকাবাজি, এগুলো কিন্তু হইতো না স্যার, হইতো না। এই যে মেয়েরা ছেলেদেরকে এত ধোঁকা দিচ্ছে, এই মেয়েরা দিচ্ছে না, ছেলেরা দিচ্ছে, আচ্ছা, ঠিক আছে, যাই হোক, উভয় পার্টিকে দিচ্ছে। সেটা যদি ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র থাকতো, ও আসলেই আমাকে ভালোবাসে কিনা, তাইলে কিন্তু আমরা এই ধোঁকাবাজির মধ্যে পড়তাম না, ঠিক আছে? তাহলে এইটা পরিমাপ করা যায় না, এটা ভিজিবল নয়, ঠিক আছে স্যার? এটা একটা মেন্টাল কন্ডিশন, মেন্টাল স্টেটাস। সেই জন্য এই সমস্ত যে লাভ, হেট, আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ, বিলিভ, ট্রাস্ট, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার? স্ট্যাটিক ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্যাটিক ভার্বগুলোর কোয়ালিটিটা কি? মানে এই যে ডেফিনিশন, এই যে তোমার ডিফারেন্সটা করলো কেন, এটার পেছনে একটা কারণ আছে। আমি সবসময় তোমাদেরকে বলি, স্ট্রং এবং উইক ভার্ব কেন আলাদা করলো, সেটার পেছনে একটা কারণ আছে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কেন আলাদা করলো, সেটার পেছনেও একটা কারণ আছে। স্ট্যাটিক এবং ডাইনামিক কেন আলাদা করলো, সেটার পেছনে একটা বড় কারণ আছে স্যার, বড় কারণ আছে। সেটা হচ্ছে, আমি কখনো আই এম লাভিং ইউ, আই এম হেটিং ইউ, আই এম ট্রাস্টিং ইউ বলতে পারবো না। অর্থাৎ স্ট্যাটিক ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্ব হতে পারবে না। কিছু বইয়ে লেখা আছে আইএনজি ফর্ম ইউজ করতে পারবে না, বিষয়টা তা নয় স্যার। জিরান্ড হিসেবে আইএনজি ফর্ম ইউজ করা যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আইএনজি ফর্ম ইউজ করা যাবে, কিন্তু মেইন ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্ব হিসেবে তাদেরকে ব্যবহার করা যাবে না। আমি একটা পাখি দেখছি,
আই এম সিইং এ বার্ড বলা যাবে না, আই সি এ বার্ড বলতে হবে। তাহলে সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি। যদিও অ্যাকশনটা বর্তমানে পারফর্মিং, বর্তমানে চলছে, আমি এখন দেখছি, হ্যাঁ এখন এই যে পাখিটা দেখে আছি পাখিটার দিকে, তবু আমি বলতে পারবো না আই এম সিইং এ বার্ড নাও। বুঝতে পারছেন? আমাকে বলতে হবে আই সি এ বার্ড নাও। ঠিক আছে? তবে ওই যে ম্যাকডোনাল্ডের একটা বার্গারের এক্সাম্পলে অ্যাডভার্টাইজমেন্টে বোধহয় ছিল আই এম লাভিং ইট, তাই না? আই এম লাভিং ইট দিয়েছে। এটা কি মানে এটা বুঝিয়েছে যে সে ওই যে বার্গারের স্বাদে গ্রামারটাই ভুলে গেছে, সে মানে সে হিতাহিত জ্ঞানই শূন্য হয়ে গেছে যে এটা এমন মানে মোহনীয় স্বাদ যে সে ওই গ্রামারটাই ভুলে গেছে। ঠিক আছে স্যার, আই এম লাভিং ইট। আর এটা হচ্ছে একটা মানে তোমার কি এটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক কিছু ঘটে যেটা আসলে সাধারণত ইংরেজিতে মানে ফর্মাল ইংরেজিতে যেটা ব্যবহার করা যায় না স্যার। ঠিক আছে? এটা নন ফর্মাল। আমরা বলছি ইউ গানা ডু ইট, হ্যাঁ এই যে এখানে গানা বলছি, আমি গোয়িং টু বলছি না, এটা কিন্তু ইনফর্মাল। আপনি এটা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা আসলে ফর্মাল ইংলিশ কোনটা, ইনফর্মাল ইংলিশ কোনটা, সেটা নিয়ে আমরা তো আরো অনেক ক্লাসই করবো ইনশাল্লাহ, তখন দেখা যাবে। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম কি স্টেটিভ ভার্বের বিশেষত্ব হলো, দ্য স্পেশালিটি অফ স্টেটিভ ভার্ব ইজ দ্যাট it is not used as a main verb of any continuous tense. ঠিক আছে স্যার? তাহলে ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, যদিও দো দ্য অ্যাকশন ইজ কন্টিনিউইং। ওকে? 2 নাম্বার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লেখা যাবে না, বলতে হবে পাস্ট প্রেজেন্ট ফিউচার পারফেক্টে। ঠিক আছে স্যার? তাহলে মূল কথা হচ্ছে এর আগের টেন্সে লিখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে না লিখে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে না লিখে প্রেজেন্ট পারফেক্টে লিখবা। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আর তোমার ভুল হবে না। আরেকটা বিষয় ধরিয়ে দিই, স্যার সি, হ্যাঁ দেখা, স্যার আপনি আমাকে দেখছেন, হ্যাঁ এটা তো স্যার ভিজিবল, এটা তো দেখা যায়, তাহলে এটা কেন স্টেটিভ ভার্ব হলো? বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করো। অনেক সময় স্যার ক্লাস করাচ্ছে, আমরা খুব সুন্দর বোর্ডের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার মন চলে গেছে খেলার মাঠে বা টিভির স্ক্রিনে। ঠিক আছে? কালকে কলকাতা নাইট রাইডার কত স্কোর করলো, কে ম্যান অফ দ্য ম্যাচ হইলো, বা বাসা থেকে গিয়ে স্কুল থেকে গিয়ে বাসায় কি করব, ঠিক আছে বন্ধুকে কি গিফট দিব, ওকে কিভাবে মনের কথাটা বলবো, এই জিনিসগুলো মাথায় যখন খেলতেছে, তখন স্যার কি পড়াচ্ছে আর আমি কি শুনতেছি কি দেখতেছি কোনো রিলেশন নাই। হ্যাঁ, আমি যদিও মানুষ দেখে মনে করবে, স্যার দেখে মনে করবে আমি স্যারের দিকে এক দৃষ্টিতে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছি, কিন্তু আসলে আমরা কিন্তু স্যারের দিকে তাকাচ্ছি না, আমাদের কানেকশন, মেন্টাল কানেকশনটা কিন্তু ওখানে হয়নি। ঠিক আছে স্যার? তাহলে সিটাও কিন্তু একটা স্টেটিভ ভার্ব, এই জন্য আই এম সিইং ইউ বলা যাবে না স্যার, মনে থাকবে। আই হ্যাভ বিন সিইং ইউ, নো ওয়ে, এটা কখনোই বলা যাবে না। ওকে, তাহলে স্টেটিভ এবং ডাইনামিক। ও আচ্ছা, ডাইনামিক তাই না? যেগুলো স্টেটিভ ভার্ব না সেগুলোই ডাইনামিক। স্টেটিভ ভার্ব কয়েকটা, এই যে আমি তোমাদেরকে আগামী এই যে শীট দিব, সেখানে স্টেটিভ ভার্ব থাকবে 10, 15, 20, এটা 20-30টা হবে, এই আর কি। ওইগুলো ছাড়া যতগুলো আছে সবগুলোই হচ্ছে ডাইনামিক। গো, কাম, রাইট, ইট, ড্রিঙ্ক, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার? ডাইনামিক ভার্ব। ঠিক আছে? আজকে আর পড়াবো না? না পড়াই, পড়াই না পড়াই। ওকে, এটুকুই থাকুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আর নিয়মিত পড়াশোনা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি স্যার? রিভাইজ করবা। আর হেই, তোমরা শব্দার্থ শিখতেছো তো? শব্দার্থ যদি না শিখো বাবু, এই সমস্ত কোনো কাজেই আসবে না। ঠিক আছে? অনেক বেশি বেশি আমি দেখো তোমাদেরকে যে ভোকাবুলারি লিস্টে দিয়েছি, সেখানে সর্বপ্রথম আমি নাউন দিয়েছি, সব নাউন একসাথে। কেন? আমি প্রথমে সাবজেক্ট পড়িয়েছিলাম, সেজন্য আমি প্রথমে নাউন দিয়েছি। এরপরে দিব প্রোনাউন, এরপরে দিব অ্যাডজেক্টিভ, এরপরে দিব, কারণ নাউনের পরে আসছে প্রোনাউন, এরপরে আসছে নাউন ফ্রেজ গঠনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আসছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে দিব ভার্ব, এরপরে দিব কি? ভার্ব। কারণ
জিরন্ড ছিল, জিরন্ড হচ্ছে ভার্বের শেষে আইনজি যুক্ত করে, তাহলে আমাকে ভার্ব শিখতে হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমি যে শব্দার্থগুলো দিচ্ছি সেটারও কিন্তু একটা ধারাবাহিকতা আছে স্যার। এটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, এটা হচ্ছে টু ফেজ প্রিপারেশন। এখানে সবকিছুই খুব পরিকল্পিতভাবে হচ্ছে স্যার। হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়েন সেটা সেটা দেখার বিষয় নয়, তবু হ্যাঁ ঠিক আছে 6, 7, 8 না 8-এর স্টুডেন্ট এরা না পড়লেও চলবে, এরা এর পরে পড়ো, সমস্যা নাই। কিন্তু এই যে 9, 10-এর স্টুডেন্ট হলে মাস্ট। তবে স্যার আমাদের এখানে মানে উদ্ভট একটা দেশ স্যার, 6-এর ওখানে যে প্রশ্ন, মনে করো এই যে আর্টিকেল আছে, প্রেপোজিশন আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, এগুলো যদি একটা স্টুডেন্টকে সত্যিকার অর্থে বুঝতে হয়, এই জিনিসগুলো বুঝতে হবে স্যার। তুমি 6-এর স্টুডেন্ট বলে তুমি এগুলো পড়বা না, হ্যাঁ, না পড়লে তোমাকে এমনিতেই নাম্বার দিয়ে দিবে, আসলে তা নয়। তুমি যদি বুঝে আনসার করতে চাও তাহলে আমার মনে হয় 6-এর স্টুডেন্টদের জন্য এই ধরনের ক্রিটিক্যাল গ্রামাটিক্যাল বিষয়গুলো বাদ দিতে হবে, আদারওয়াইজ তাদেরকে এগুলো পড়াইতে হবে। এই 2-এর পথ ছাড়া আমার মধ্যখানে আর কোনো মানে সলিউশন আমি দেখছি না। আমি যখনই 6-7-এর স্টুডেন্ট পড়াইতে যাই আমার খুব বেশি মানে এই কনফিউশনটাতে আমি এই ডিলেমাতে আমি ভুগি যে এদেরকে আসলে কি এগুলো পড়াবো, আবার না পড়াইলে পড়াবোটা কি, না পড়ে আপনি আর্টিকেল আমি পড়াবো, যখন আপনারা দেখবেন এই জিনিসগুলোই আলোচনা হবে, এগুলোর উপর ভিত্তি করেই পুরো আর্টিকেল গঠিত, ডিটারমিনারের উপর ভিত্তি করে, নাউনের পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ারের উপর ভিত্তি করে আর্টিকেল গঠিত, নাউনের ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে আর্টিকেল গঠিত। ঠিক আছে স্যার, আপনি আজকে একটা এক্সাম্পল দিই, আমরা জানি যে ওয়ার্ল্ডের আগে দেওয়া হয় স্যার, ঠিক আছে, কিন্তু আমি বললাম যে 60 গম্বুজ মসজিদ ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে ওয়ার্ল্ডের আগে হইল কেন? ঠিক আছে, আবার আমরা যদি বলি যে এই যে এখানে, তাইলে আপনি যে আপনার স্টুডেন্টকে শেখাচ্ছেন যে ওয়ার্ল্ডের আগে দেওয়া হয়, তাহলে এই যে রুলটা এটা তো ইনভ্যালিড রুল, এটা তো সেলফ সাফিসিয়েন্ট রুল নয়। ঠিক আছে কিনা? সো এসব বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, অনেক বুঝার বিষয় আছে স্যার। ঠিক আছে, যদি তুমি সত্যিকার অর্থে ইংরেজিটাকে কি করতে চাও, আয়ত্ত করতে চাও, সেক্ষেত্রে স্যার এই ধরনের মানে ইনক্লুসিভ পড়াশোনার কোনো বিকল্প নেই। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে অনেক কথা হলো, আজকে ক্লাসটা আমার কাছে ভালোই লাগছে। ঠিক আছে, আর আমি নিজেকে একটু মানে ব্রাইট দেখানোর জন্য একটা টি শার্টও পরে আসছি, যেটা ইউজুয়ালি আমি পড়ি না। আশা করি তোমরা এনজয় করছো, আর যদি ভালো লাগে তাহলে কি সাবস্ক্রাইব? নো সাবস্ক্রাইব না, দরকার নেই, তোমরা দেখলেই হবে। ধন্যবাদ সবাইকে।